তো আবার কি আমরা দেশুকে দেখতে পারবো একসাথে? বাবা, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। কেন ভাই? জানি না, মা হয়ে গেছি, ইনোসেন্স তো নেই ফেসের। মানে কার যার জন্য করি চুরি সেই বলে চোর, ব্যাপারটা এই জায়গায় দাঁড়ালো। বেঙ্গলি ইন্ডাস্ট্রির হিস্ট্রিতে এত বড় ইভেন্ট কিন্তু কখনো হয়নি এই রঘু ডাকাতের মতো। সেই ইভেন্টে বাংলার বড় বড় নায়িকাদের কিন্তু সেই স্টেজে ডাকা হয়েছিল, কিন্তু সেখানেই একজন অনুপস্থিত ছিল। কে? সে হলো শুভশ্রী গাঙ্গুলি। কেন তাকে কি ডাকা হলো না, নাকি সে নিজের থেকেই আসলো না? ধূমকেতুর আগে তাদের সম্পর্কটা যেরকম ছিল, তার একটা ইন্টারভিউয়ের পরেই কি সেই সম্পর্কটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? নাকি শুভশ্রী দুটো বাচ্চা হয়েছে বলে তার মুখের থেকে ইনোসেন্স চলে গেছে, তার জন্য এটাকে ডাকা হলো না? এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ডিপেন্ড করছে শুভশ্রী গাঙ্গুলি কি স্টেজে থাকতো। আমি যদি সুযোগ পেতাম তো শুভশ্রী গাঙ্গুলিকে তো সুযোগ দিতে হবে। ও কি বিবাহিত থাকতো, কি দুটো বাচ্চা থাকতো? একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। কার যার জন্য করি চুরি সেই বলে চোর, ব্যাপারটা এই জায়গায় দাঁড়ালো। চলুন শুরু করা যাক 2009 সাল থেকে। দেব তখন নতুন তারকা, তার আই লাভ ইউ মুভিটি সদ্য সাফল্য জয় করেছে, এবং অন্যদিকে শুভশ্রী ফেয়ার এভার মিস্ট্রেস ছিল। উড়িয়া ছবি মাঠে তা লাভ হেলারে এই মুভিতে দারুণ অভিনয় করেছেন। আই লাভ ইউ, ইউ লাভ মি না? তম মুন্ডা পুন্ডা করে আপনা কোন মুকাই তম লাভ করবি। তার প্রথম জুটি চ্যালেঞ্জ মুভির মাধ্যমে হয়, যেটা ডাইরেক্ট করছিল রাজ চক্রবর্তী। ছবিটি ব্লকবাস্টার হয়, দর্শকরা পাগল হয়ে গেল তার এই রোমান্স দেখে। সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। তারপরে 2010 সালে এলো পরাণ যায় জলিয়ারে, সেটা আবার হিট করে, এবং এই ছবির শুটিংয়ে নাকি তাদের প্রেম জমে উঠেছিল। মিডিয়া রিপোর্টে বলছে তারা সেটে হাসি ঠাট্টা লুকানো চোখাচোখির গল্প ছড়িয়ে পড়ছে। কাকে কি বলছেন দাদা? এই সূচের ঠেলায় সুতো নড়বে না। 2011 সালে রোমিও রোমান্টিক কমেডি মুভি বক্স অফিসেও সাফল্য পায়, এবং 2013 সালে খোকা 420 এই ছবির মাধ্যমে তাদের জুটিটি টলিউডের এক আইকন হয়ে ওঠে। তার জন্যই তো ফ্যানেরা তাদেরকে দেশু বলতো, দেব আর শুভশ্রী মিলে দেশু। কিন্তু হঠাৎ করে 2013 সালে সব শেষ কেন? এর পিছনের আসল কারণ কি? তাদের কিন্তু অনেক ইন্টারভিউতে এইসব নিয়ে জিজ্ঞাসা করা হয়। যেমন দেবকে প্রথমে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের এই সম্পর্কটা ভাঙলো কেন? সম্পর্কটা ভাঙলো কেন হয়? গোটা ইন্ডাস্ট্রি জানতে যে সম্পর্কটা ভাঙলো কেন। কিছু কিছু জিনিস কেন ভাঙলো তার কোনো উত্তর থাকে না জীবনে। সে কিন্তু কোনো সোজা সাপটা উত্তর দেয় না। সে বলে কিছু কিছু জিনিস আছে যেটা ভাঙার জন্য কোনো উত্তর থাকে না। মানে বেসিক্যালি সে কথাটা এড়িয়ে যাচ্ছে। হয়তো তাদের ব্রেকআপটা এমন জিনিস নিয়ে হয়েছিল যেটা পাবলিকালি বলা যাবে না, এবং তাদের প্রেমটা কেন ভাঙলো সেটা নিয়ে কিন্তু শুভশ্রীকেও প্রশ্ন করা হয়। সে বলে যখন তারা প্রেমে পড়েছিল তখন তারা খুবই ছোট ছিল, শুভশ্রীর তো 15 বছর বয়স ছিল, এর জন্য সে তার সম্পর্কটা অতটা বুঝে উঠতে পারেনি। এই উত্তরটাই সে দিয়েছিল। 2010 বছর আগে যখন তুমি এটা শুট করছিলে তোমাদের ব্রেকআপ তো হয়ে গেছিল। আই ডোন্ট রিমেম্বার এনিথিং। 2015 দাঁড়িয়ে ওইটুকু একটা বাচ্চা মেয়ে আমি কি করেছিলাম, আই ডোন্ট রিমেম্বার। মানে সে কিন্তু খোলসাভাবে বলেনি যে তাদের ব্রেকআপটা আসলে কিসের জন্য হয়েছিল। মানে সেও দেবর মতো ঠিক একই উত্তর দেয়। তারা যেহেতু খোলসা করে বলে না তাদের ব্রেকআপটা কেন হয়েছিল, তাই মিডিয়া রিপোর্টে 3টে থিওরি বের করে যে তাদের ব্রেকআপটা কেন হতে পারে। প্রথম থিওরিটা বলে তৃতীয় ব্যক্তির প্রবেশ। সবচেয়ে বড় গুঞ্জন শোনা যায় রুক্মিণী মিত্রের। 2012 সালে যখন দেব শুভশ্রী প্রেম করছিলেন সেই সময় নাকি রুক্মিণী দেবের সাথে ক্লোজ হয়। একটা পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রুক্মিণী বলেছেন দেব তোমাকে বলতো ছবি করো ছবি করো, আমি বলতাম না। নেটিজেনরা বলছে এটাই শুভশ্রী কানে পৌঁছায় এবং তার জন্যই অভিমান ঝগড়া এবং তারপরে ব্রেকআপ। দ্বিতীয় থিওরিটা হয় কেরিয়ারের চাপ। দেবের রাজনৈতিক যাত্রা শুরু, শুভশ্রী শীঘ্র বিয়ে চাইছিলেন কিন্তু দেব বলেছিলেন আরো সময় লাগবে। প্রথম আলোর রিপোর্টে বলেছে এই অমিলেই ফাটল ধরে, এবং সে তো একটা ইন্টারভিউতে বলেছিল সে বাথরুমে বসে কান্নাও করেছিল। তাদের ব্রেকআপটা এতটাই কষ্টের ছিল। আমি শুভশ্রী নিয়ে 14 বছর আগেও কিছু বলিনি। যখন ও বলেছে কিনা আমি বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি তখন আমি কিছু বলিনি, সব সহ্য করেছি। তৃতীয় রিপিটে বলা হয় মিডিয়ার প্রেসার, গসিপ, তুলনা সব মিলিয়ে অভিমান। এটা ছিল অভিমান ভিত্তিক ব্রেকআপ
প্রেম ছিল গভীর, তাই ক্ষত গভীর। কিন্তু ধূমকেতুর জন্য সে কিন্তু তাকে একটা প্রমিস করেছিল যে ধূমকেতু মুভিতে তাকে কাস্ট করা হবে, এর জন্য কিন্তু সে তার প্রমিসটা রেখেছিল এবং তাদের ব্রেকআপের পরেও কিন্তু তারা একসাথে কাজ করে। এই সম্পর্কটা ভাঙার পরে কাট টু আসে 2025 সাল, যেখানে 12 বছর পর এই ধূমকেতু মুভিটির রিলিজ ডেট চলে আসে এবং ট্রেলার লঞ্চ হয়। সেখানে হাত ধরে দেব আর শুভশ্রীর এন্ট্রি হয়, চ্যালেঞ্জের ডায়লগ এবং সেই একটা রিক্রিয়েট করা হয়। ইনস্টায় দুজন দুজনকে ফলো করে নেয় এবং নৈহাটি মন্দিরেও তারা ভিজিট করে। ফ্যানেরা উন্মাদ হয়ে যায় যে দেশু আবার ফিরে এসেছে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে বিতর্ক। দেব ধূমকেতুর একটা ইন্টারভিউতে যায়, সেখানে তাকে বলা হয় যদি তুমি 2025-এ এই মুভিটা প্রডিউস করতে, প্রডিউসার হিসাবে তুমি কাকে কাস্ট করতে? তুমি কি শুভশ্রীকে নিতে নায়িকা হিসাবে? সে প্রথমেই বলে আমি যদি সুযোগ পেতাম, মানে তার চেহারা যদি মানানসই হতো, তাহলে শুভশ্রী কোন স্টেজে থাকতো সেটার উপর ডিপেন্ড করতো। বেসিক্যালি সে বলছে সে 2 বাচ্চার মা, বিবাহিত, তার ইনোসেন্সটা যদি ক্যারেক্টারের সাথে না যেত তাহলে তাকে হয়তো নিতাম না, শুধু সেটাই বলেছে। এখানে কিছু খারাপ কিন্তু কিছু বলেনি। দ্বিতীয় প্রশ্ন ছিল তুমি যেহেতু তাকে প্রমিস করেছো যে সে এই মুভিটাতে থাকবে, তাহলে তুমি কি করতে? সে বলতো যদি এটা আমার প্রথম প্রজেক্ট হতো তাহলে আমি সেই প্রমিসটা রাখতাম, কিন্তু হিরোইন হিসাবে হয়তো রাখতাম না, তাকে কোনো সাইড রোল দিতাম। এই জিনিসটা কিন্তু দেব তার ইন্টারভিউতে বলেছিল, কিন্তু এই ইন্টারভিউটার জল গড়িয়ে যায় অনেক দূর। তারপরে কাট টু শুভশ্রীর একটা ইন্টারভিউ আসে নয়নদীপের চ্যানেলে, সেখানে এই প্রশ্নটাকে কিন্তু আবার বলা হয় যে তোমাকে বলা হয়েছে তুমি 2 বাচ্চার মা, তোমার ইনোসেন্সটা চলে গেছে। মানে ব্যাপারটা একটু খিচুড়ি হয়ে যায়, মানে কেউ কিন্তু সেরকম ভাবে সেই জিনিসটা বুঝতেই চায় না যে কোন মনোভাবে দেব তাকে বলেছিল। সেই প্রশ্নটার পরে শুভশ্রীর উত্তর আসে যে জানি না এত ইন্টেলিজেন্ট একটা মানুষ এই উত্তর কেন দিল। একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। যে দেব এত বুঝেও কেন এই উত্তরটা দিল, হয়তো তার অন্য কোনো ইন্টেনশন ছিল। এবং পরে কিন্তু তাকে আবার পোক করে বলা হয় যে শুভশ্রীকে জিজ্ঞাসা করে তুমি আর দেবকে আবার একসাথে তোমাদেরকে দেখা যাবে? সে বলে হয়তো না, আমি তো 2 বাচ্চার মা হয়ে গেছি, আমার তো ইনোসেন্স চলে গেছে, তাই হয়তো দুজনকে আমাদের একসাথে দেখা যাবে না। এই কথাটা কিন্তু সে বলে। জানি না, মা হয়ে গেছি, ইনোসেন্স তো নেই ফেসে। অন্যদিকে দাঁড়িয়ে এই উত্তরের পরে দেবও কিন্তু একটা ইন্টারভিউতে আসে এবং সেখানে তার সাইডটা সেও কিন্তু ক্লিয়ার করে। সে প্রথমেই বলে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। সে বলে এই ধূমকেতু যদি আবার তৈরি করতাম, প্রডিউসার হিসাবে যদি থাকতাম, তাহলে হয়তো সে নিজেকেও কাস্ট করতো না। আমি হয়তো দেবকেও রিপিট করতাম না, যে ধূমকেতু যদি আবার কাস্টিং করতে হয় সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই। বেসিক্যালি তার বয়সটার উপরে সে কিন্তু বলেছে এবং সে বলছে আমি শুভশ্রীকেও সেইভাবেই বলেছি, এখানে তার 2 বাচ্চার মা হয়ে গেছে, ইনোসেন্স চলে গেছে, মানে সেরকম ভাবে সে মিন করতে চায়নি, মানে সে সেটাই ক্লিয়ার করেছে, সে হয়তো নিজেকেও কাজ করতো না। মেনলি বেসিক্যালি বলতে গেলে তার কথা শুনে যা বোঝা গেল, সে কিন্তু শুভশ্রীকে ডিসরেসপেক্ট করতে চায়নি, এটা তার ইন্টেনশন ছিলই না। এবং তাছাড়া শুভশ্রীও তো বলেছিল যে মেয়েদের কেরিয়ার 10 বছরের হয়, বিয়ে হয়ে গেলে শেষ এবং বাচ্চা হয়ে গেলে তো আরো শেষ। লোকে আগে বলতো যে বিয়ের পরেই মেয়েদের ক্যারিয়ার শেষ হয়ে যায়, 10 বছর হয়ে গেলে হিরোইনদের ক্যারিয়ার শেষ, বিয়ে হয়ে গেলে তো হয়ে গেল, আর বাচ্চা হয়ে গেলে তো হয়েই গেল। মানে কিন্তু সে নিজেই বলেছিল, মানে মেয়েদের বয়স হয়ে গেলে তাদের চেহারাটা কিন্তু আর সেরকম থাকে না। এবং সেম জিনিসটা কিন্তু আজ থেকে 7-8 বছর আগে দেব একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি যেই ধূমকেতু মুভিটা করতে যাচ্ছি সেখানে আমার 100 কেজি পুট অন করতে হবে, সেই চরিত্রটার জন্য তাকে ভালো মন্দ খেয়ে তার শরীরটাকে বাড়াতে হবে। আমাকে ধূমকেতুর জন্য 100 কেজি পুট অন করতে হয়েছিল, ওই ক্যারেক্টারটা ওরকম ছিল, তো মানে লোকে দেখবে একটা 100 কেজি দেবকে দেখবে। সেই জিনিসটা হয়তো সে এখনকার দিনে এসেও করতে পারতো না, 100 কেজি বাড়ানো, হয়তো শরীরে কোনো প্রবলেম হতো। আর বেসিক্যালি এইসব ঘটনাগুলো ঘটেছিল একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই, কিন্তু এর জন্য একটা জিনিস ঘটেছে, তাদের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তাদের জুটিটা যদিও একটু ফিরে এসেছিল, সেটাও পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। তার রঘু ডাকাতের এত বড় ইভেন্টে এই শুভশ্রী না আসা, এটাই সব থেকে বড় প্রমাণ। কিন্তু তাদের এই সংঘর্ষের কারণে একটা জিনিস ভালো ঘটেছিল, ধূমকেতু মুভিটা প্রথম দিনে 2.18 কোটি টাকা গ্রস কালেকশন করে বাংলা সিনেমার সর্বকালের সেরা ওপেনার হয়ে ওঠে এবং মোট 25 কোটিরও বেশি বক্স অফিসে কালেকশন করে। মেনলি দেখো এইসব কন্ট্রোভার্সি গুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক ভালো, যদিও তারা এটা টাকা কামানোর উদ্দেশ্য করেনি, কিন্তু সেটা মুভির ক্ষেত্রে অনেকটা ভালো হয়েছে। আজ দেবের সাথে রুক্মিণী, শুভশ্রীর সাথে রাজ চক্রবর্তী এবং 2 সন্তানের মা। কিন্তু এখানে অভিমান কোথায়? এখানে অভিমান কোথাও না, এটা হয়তো তারা বেশি ভালোবাসে বলে তাদের বেশি অভিমান, মানে কন্ট্রোভার্সি পরপর চলেই আসে। কিন্তু এর ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যতে
হয়তো তাদের কোনো মুভি আর দেখাই যাবে না, এই জুটিটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু দেব শুভশ্রীর প্রেমের গল্পে এটাই প্রমাণ করে যে প্রেম ভাঙলেও স্মৃতি কিন্তু থেকেই যায়, সেটা কন্ট্রোভার্সির মাধ্যমেই হোক বা তাদের আবার মিলনের কোনো সম্পর্ক হোক। সর্বশেষে একটা কথাই বলবো, তাদের জুটিটা ওয়ান অফ দ্য বেস্ট জুটি ছিল এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির। সেই জুটিটাকে আমরা তাদের কন্ট্রোভার্সির মাধ্যমে হারিয়ে ফেলেছি। তাদের হয়তো আর কোনো মুভি এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে দেখা যাবে না। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেব আর শুভশ্রীর সম্পর্ক নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।